দেখো, লাইফ সেভিং গ্ল্যান্ড, লাইফ প্রোটেক্টিং গ্ল্যান্ড এবং এমার্জেন্সি গ্ল্যান্ড যাকে বলা হয়, সেই গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, মানে কিডনির ওপরে অবস্থিত একটা গ্ল্যান্ড যাকে আমরা অ্যাডিনাল গ্ল্যান্ড হিসেবে জানি। এটা হচ্ছে আমাদের অ্যাডিনাল গ্ল্যান্ডের পজিশন। কিডনির ওপরে একটা পিরামিড শেপের গ্ল্যান্ডকে আমরা দেখতে পাই। নেক্সট স্লাইড। আচ্ছা, তাহলে এর পজিশনটা আমরা দেখব। পজিশনটা হচ্ছে আমাদের যে ফ্লোটিং রিব রয়েছে 11 এবং 12 রিবস, সেই 11 এবং 12 রিবস এর মধ্যে কিন্তু মানে প্রোটেক্টেড থাকে কিডনি, কিডনির ওপরে গ্ল্যান্ডটা অবস্থিত। আচ্ছা, ফ্লোটিং রিবস মানে আমরা কি জানি? কেউ বলতে পারবে ফ্লোটিং রিবস বলতে কি বোঝায়? দেখো, আমরা যদি আমাদের স্পাইনাল কর্ডটা দেখি, স্পাইনাল কর্ডের আমাদের যে রিবটা রয়েছে, মানে আমাদের যে ভার্টিব্রাল কলামটা রয়েছে, সেই রিবগুলো যদি দেখি তাহলে কটা রিব রয়েছে? 12টা, তাই তো? তাহলে এই রিবগুলো কি হয়? দেখো, এটা হচ্ছে ব্যাক ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আমরা জানি কিডনি আমাদের ব্যাক সাইডে অবস্থিত, তাই তো? দেখো, ওপর থেকে যে রিবগুলো রয়েছে সেগুলো পেছন দিক থেকে এসে কিন্তু আবার যে মিড পোর্শন স্টার্নাম রয়েছে সেখানে জয়েন্ট হয়েছে। একমাত্র যে 11 এবং 12 রিব রয়েছে, যেটা লাস্ট রিব, সেই লাস্ট রিবটা পিছন দিক থেকে এসে আর জয়েন্ট হয়নি। দেখো, জয়েন্ট হয়নি, একটা জায়গাতে সরে রয়েছে। ওরা দুজনে মিলে একটা জায়গাতে কভার করেছে, ওটা স্টার্নামের সঙ্গে যুক্ত হয়নি। এই জন্য এটা হচ্ছে ফ্লোটিং রিবস বলা হয়, তাই তো? এই ফ্লোটিং রিবসটা কিডনিকে প্রোটেক্ট করে, তাই তো? কিডনিকে প্রোটেক্ট করে, কিন্তু এটা আবার কিডনিকে ড্যামেজ করতে এটা অনেক ক্ষেত্রে দায়ী হয়ে যায়। যদি কোনো কারণে এক্সটার্নাল ইনজুরি আছে, ব্যাক সাইডে কোনোভাবে কোনো ইনজুরি লাগে, তাহলে কিন্তু এই কিডনি ড্যামেজ হতে পারে এই ফ্লোটিং রিবস এর কারণে, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আমরা যেটা জানলাম যে এটাকে বলা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রা মিন্স আপার, আর রেনাল মানে কিডনি, কিডনির ওপরে অবস্থিত একটা গ্ল্যান্ড। একজন অ্যাডাল্টের অ্যাডেনাল গ্ল্যান্ডের মোটামুটি হাইট হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার, উইথ হয় 2 থেকে 3 সেন্টিমিটার, এবং ওয়েট হচ্ছে 3.5 থেকে 5 গ্রাম পর্যন্ত। আচ্ছা, এবার আমরা দেখবো যখন এমব্রায়ো ডেভেলপ করেছে, এমব্রায়ো ডেভেলপমেন্টের সময়ে অ্যাডেনাল গ্ল্যান্ড দুটো স্ট্রাকচারালি এবং ফাংশনালি রিজিয়নে বিভাজিত হয়েছে। কি কি? একটা হচ্ছে কর্টেক্স এরিয়া, আর একটা হচ্ছে মেডালা এরিয়া। দেখো, যে কর্টেক্স পোরশনটা সেটা হচ্ছে কোনটা? আচ্ছা, যে কর্টেক্স এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাইরের এরিয়াটা, এটা হচ্ছে কর্টেক্স। এবং কর্টেক্স এবং মেডালার বাইরে একটা লেয়ার থাকে যেটাকে হচ্ছে ক্যাপসুল বলা হয়। ক্যাপসুলটা এই অ্যাডেনাল গ্ল্যান্ডকে প্রোটেকশন করতে সাহায্য করে, বা বলতে পারো লেয়ারিং করে রাখে, যাতে এটা প্রোটেক্টেড থাকে, তাই তো? আচ্ছা, এই যে তাহলে অ্যাডেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট আমরা দেখবো, একটা হচ্ছে বাইরেটা হচ্ছে কর্টেক্স, এই ডিপ এরিয়াটা, আর ভেতরের যে অংশটা এটা হচ্ছে মেডালা, তাই তো? আচ্ছা, এরপর এই গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি কার দ্বারা ইনফ্লুয়েন্স হয় বলো তো? অ্যাডেনাল গ্ল্যান্ড কোথা থেকে ও ইনফ্লুয়েন্স পায় যে আমাকে হরমোনটা রিলিজ করতে হবে? কেউ জানো? পিটুইটারি থেকে কি রিলিজ হয় না? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়। এই এসিটিএইচ এ কিন্তু তাহলে কোথায় ফাংশন করবে বলো তো? তাহলে কি টোটাল অ্যাডেনাল গ্ল্যান্ডে ফাংশন করবে? তা কিন্তু না, একমাত্র কর্টেক্স এরিয়াতেও ফাংশন করে, মেডালাতে কিন্তু করে না, তাই তো? তার মানে নেক্সট স্লাইড। দেখো, হাইপোথ্যালামাস থেকে আমাদের সিগন্যালটা আসে কোথায়? অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে এসিটিএইচ সিক্রেশন হয়। এসিটিএইচ এসে আমাদের অ্যাডেনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চলে কিন্তু অ্যাকশন করে, তার ফলে আমাদের কর্টেক্স থেকে বিভিন্ন হরমোন রিলিজ করে। আমরা আবার দেখবো যে কোন কোন হরমোন রিলিজ করে, কি কি ফাংশন রয়েছে। আচ্ছা, এবার দেখি আমরা কর্টেক্স এর মধ্যে কি কি পার্টস রয়েছে। এটা দেখো যে কর্টেক্স এর মধ্যে আমরা কি কি হরমোন দেখতে পাবো। মেনলি এটা স্টেরয়েড হরমোন প্রডিউস করে, তাই তো? কি কি? কর্টিকোস্টেরয়েড আর অ্যাডিনোকর্টিক্যাল হরমোন সিক্রেশন করে, তাই তো? এই কর্টেক্স রিজিয়নটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? সব থেকে যেটা বাইরের লেয়ার তাকে বলা হচ্ছে কি
জোনা গ্লোমেরুলাসা। তারপরে যেটা মাঝখানের লেয়ার, মিডিল লেয়ার, সেটা হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা। আর সব থেকে ভেতরের যে লেয়ারটা সেটা হচ্ছে জোনা রেটিকুলারিস। নেক্সট স্লাইড। এবার একটু আমরা অ্যানাটমিটা দেখবো যে কিভাবে এই জন্য এটাকে এই নামকরণটা হয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের কর্টেক্স এরিয়াটা, এই জায়গাটা হচ্ছে কর্টেক্স অঞ্চলটা। এটাকে আমরা একটু এনলার্জ করে দেখছি। এই যে বাইরের দিকের অঞ্চলটা দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো তোমার আচ্ছা, জোনা কথার মানে কি বলতো? এই জোনা যে নামকরণটা হয়েছে, জোনা নাম কি বা জোনার কথার অর্থ কি বলো, কেউ জানো? জোনা মানে হচ্ছে পার্টিকুলার জোন বা এরিয়া, ঠিক আছে? এই পার্টিকুলার জোনে এই সেলগুলো আমরা দেখতে পাই, তাই তো? তাহলে যদি আমরা একটু বাইরে থেকে ভেতরের দিকে আসি, তাহলে সব থেকে বাইরের দিকে কিছু সেল দেখতে পাবো, যেগুলো হচ্ছে কি বলবো, মানে একটু স্পেরিক্যাল শেপের, কিছু খানিকটা স্পেরিক্যাল শেপের আকৃতি দেখতে পাবো আমরা। এই সেলগুলো রয়েছে তোমার জোনা গ্লোমেরুলাসাতে। তারপরে দেখো, সেলগুলো খানিকটা ফ্যাসিক্যাল আকারে রয়েছে বা লম্বা লম্বা আকৃতিতে সেল রয়েছে, এবং এই অঞ্চলটা হচ্ছে সব থেকে থিক পোর্শন, অনেকটা মোটা। এই অংশটা এই বাকির দুটোর তুলনায় কিন্তু অনেকটা মোটা অংশ। এটা হচ্ছে জোনা ফ্যাসিকুলাটার পার্ট। আর ভেতরে রয়েছে অনেকটা জালকের মতো দেখতে কিছু সেল রয়েছে, মানে রেটিকুলারিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি জালক আকৃতি, তাই তো? রেটিকুলার ফরমেশন। তো এই সেলগুলো, এখানে যে সেলগুলো রয়েছে, তারা একে অপরের সঙ্গে কানেকশন করে অনেকটা জালকের আকৃতি তৈরি করেছে। এই জন্য এই অঞ্চলটার নাম হয়েছে জোনা রেটিকুলারিস। তাহলে এবারে মনে রাখবো কি করে যে কোন জায়গায় কোন সেলগুলো থাকবে? তোমরা জিএফআর নাম শুনেছো? জিএফআর নাম শুনেছো তো? জিএফআর, জিএফআর মানে কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে বাইরে থেকে ভেতরের দিকে যদি আমরা জিএফআর মনে রাখতে পারি, তাহলে কিন্তু এটা মনে রাখতে পারবো, তাই তো? জোনা গ্লোমেরুলাসা বাইরের দিকে জি, জোনা ফ্যাসিকুলাটা মাঝখানে এফ, তারপর জোনা রেটিকুলারিস ভেতরে আর। নেক্সট স্লাইড। এবার দেখবো কেন এই গ্ল্যান্ডটাকে লাইফ সেভিং হরমোন বলা হয়েছে। এবার একটু আমরা আছি লাইফ সেভিং হরমোন বলার পিছনে কারণ কি। আচ্ছা, তার আগে দেখো তো, ব্যাক স্লাইড, দুটো ব্যাক। দেখো, সব থেকে যে বাইরের লেয়ারটা রয়েছে জোনা গ্লোমেরুলাসা, সেখান থেকে কি রিলিজ হয়? মিনারোকর্টিকয়েড রিলিজ, না সরি, এখান থেকে গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়, তাই তো? গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয় তো। আর ফ্যাসিকুলাটা থেকে মিনারোকর্টিকয়েড রিলিজ হয়। এটা সবারই মাথায় আসবে, কারণ গ্লোমেরুলাসের সঙ্গে গ্লুকোকর্টিকয়েড, এটা মনে হবে যে খুব ভালো সম্পর্ক, তাই তো? এটা কিন্তু কখনোই হবে না, মানে জি টু জি কখনোই হবে না, তাই তো? গ্লোমেরুলাসের সাথে, মানে যে অঞ্চলটা জোনা গ্লোমেরুলাসা, সে কখনোই কিন্তু গ্লুকোকর্টিকয়েড রিলিজ করে না। এটা আমাদের কিন্তু ভুল হয়, এটা মাথায় রাখতে হবে। জি এর সঙ্গে জি কখনোই হবে না। জি সবসময় একটা জিনিস মনে রাখবে যে অপোজিটটা হতে পারে বা অন্য যা কিছু হতে পারে, কিন্তু জি হবে না। তাহলে যদি কখনো গুলিয়ে যায় যে গ্লোমেরুলাসা থেকে কি গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন হয়, তাহলে এটা মনে রাখবে জি এর সঙ্গে জি কখনো পেয়ার হবে না, ঠিক আছে? তাহলে গ্লোমেরুলাসা থেকে কি সিক্রেশন হয়? মিনারোকর্টিকয়েডস। আর ফ্যাসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েডস, রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন। এটা মনে রাখার কোনো অসুবিধা কিন্তু নেই, রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন গুলিয়ে যায় এই মিনারোকর্টিকয়েড আর গ্লুকোকর্টিকয়েডের মধ্যে। তাহলে মিনারোকর্টিকয়েডের এক্সাম্পল আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো কি অ্যালডোস্টেরন হচ্ছে, অনেকগুলোই আছে, তার মধ্যে অ্যালডোস্টেরন হচ্ছে একটা হরমোন। আর গ্লুকোকর্টিকয়েডের এক্সাম্পল হচ্ছে তোমাদের কি কর্টিজল, আর অ্যান্ড্রোজেন হচ্ছে ডিএইচএ। আমরা পরে যাচ্ছি এগুলো কি। নেক্সট, তারপরে নেক্সট। আচ্ছা, এবারে আসবো এই মিনারোকর্টিকয়েডের মধ্যে, ঠিক আছে? ধরো তুমি মরুভূমিতে হারিয়ে গেছো, তাই তো? মরুভূমিতে হারিয়ে গেছো, তুমি সারাদিন কোনো জল পাওনি, তাহলে তোমার কি হবে? তুমি তো জলের জন্য ছটফট করতে থাকবে, তাই তো? তখন কি হবে? তখন একটা মেকানিজম চলবে। কিরকম মেকানিজম হবে না, তোমরা জানো যে আমাদের নেফ্রনের মধ্যে জলের শোষণ হয়, তাই তো? সব থেকে বেশি জলের শোষণ কোথায় হয়? নেফ্রনের কোন পার্টে?
সব থেকে বেশি জলের শোষণ কোথায় হয়? পিসিটিতে হয়। তারপরে কোথায় হয়? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে। তারপরে কোথায় হবে? একদম যেটা উপরের পোর্শন, ডিসিটির পোর্শন, সেই ডিসিটির পোর্শনে লাস্ট আমাদের জলের শোষণ হবে। কখন, কোন কন্ডিশনে হবে না, যদি আমাদের শরীরে জলের অভাব দেখা যায় তাহলেই কিন্তু আমাদের ডিসিটি থেকে জলের শোষণ হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার তুমি ভাবো, তুমি মরুভূমিতে হারিয়ে গেছো, তার মানে তুমি জল পাচ্ছ না, তোমার বডি স্বাভাবিক অবস্থায় নেই, তখন কিন্তু ওই ডিসিটিতে জলের শোষণ হবে। কে করবে? আর তখন আমাদের এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে একটি হরমোন সিক্রেশন হবে, এটা কি? অ্যালডোস্টেরন। এ কিভাবে কাজ করে না, তার আগে দেখি কিভাবে এই মেকানিজমটা শুরু হলো, মানে কিভাবে অ্যালডোস্টেরন সিক্রেশনটা হলো। তোমরা অনেকেই কিডনি পড়েছো, সেখানে তোমরা জানো যে আমাদের যে অ্যাপারেটাস আছে সেখান থেকে রেনিন সিক্রেশন হয়। যদি আমাদের কি হয় না, ওখানে যদি ওয়াটারের বা আমাদের যেটা ব্লাড প্রেসার রয়েছে, ব্লাড প্রেসার যদি কোনোভাবে ড্রপ করে তখন কিন্তু রেনিন সিক্রেশন হবে। রেনিন গিয়ে কি করবে? এই যে লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন রয়েছে, এটা কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সবসময় থাকে। অ্যাঞ্জিওটেনসিনোজেন লিভার থেকে রিলিজ হয়ে সবসময় ব্লাডের মধ্যে থাকে, কিন্তু রেনিন সবসময় বেরোয় না। রেনিন কখন বেরোয়? যখন আমাদের সিগন্যাল আসে যে ব্লাড প্রেসার ড্রপ করে গেছে, তুমি জল পাচ্ছ না মানে তোমার কিন্তু ব্লাড প্রেসারও ড্রপ করবে, তাই তো? তাহলে রেনিন বেরোলো, রেনিন গিয়ে দেখলো যে বাইরে অ্যাঞ্জিওটেনসিন পড়ে আছে, ও বলে না তাহলে তোমাকে পড়ে থাকা চলবে না, এবার তোমাকে কিছু কাজ করতে হবে, চলো তোমাকে আমি ফাংশন করাই। কিভাবে ফাংশন করাবে না, অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হয়। ঠিক আছে, এই পর্যন্ত কাজ করে রেনিন বন্ধ হয়। এরপর লাংস থেকে একটি এনজাইম সিক্রেশন হয়, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। ও গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করে। এরপরে অ্যাঞ্জিওটেনসিন জেগে যায়, ভাবে যে আমাকে নিশ্চয়ই কিছু দুর্ঘটনা হয়েছে, আমাকে ওখানে গিয়ে কাজ করতে হবে। না, কি দুর্ঘটনা হয়েছে না, শরীরে জল কম হয়েছে, ওই পার্সনটা সকাল থেকে জল খায়নি। তাহলে কি হবে? অ্যাঞ্জিওটেনসিন 2 গিয়ে অ্যাড্রিনাল কর্টেক্স এর উপর কাজ করে এখান থেকে আমাদের অ্যালডোস্টেরন হরমোন সিক্রেশন করবে। এই অ্যালডোস্টেরন গিয়ে কি করবে না, ওই যে ডিসিটি বললাম, ডিসিটির মধ্যে জল শোষণ বললাম স্বাভাবিক অবস্থায় হয় না। যখন শরীরে জলের অবস্থা খারাপ হয়ে যায়, জল যদি না থাকে বা একদম বলতে পারো যে খুব কনসেন্ট্রেট হয়ে গেছে, যে ফ্লুইডটা আমাদের বেরিয়ে আসছে নেফ্রন থেকে, তখন কিন্তু এই অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। আরেকজন আছে, সেটা হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ, তাই তো? এরা দুজনে মিলে ওই ডিসিটিতে কাজ করে। অ্যাকচুয়ালি অ্যালডোস্টেরন গিয়ে কি করে, ওই জায়গাতে কিছু পাম্পকে লাগিয়ে দেয়, পাম্পার। মানে তোমরা জানো, যেখানে আমাদের জলটা বার করতে হবে, পুকুর থেকে জল বার করানোর সময় আমরা কি করি, পাম্প লাগিয়ে দিই তো। তাহলে সেরকম ভাবে এই অ্যালডোস্টেরন গিয়ে ডিসিটির মধ্যে পাম্প লাগিয়ে দেয়। কিরকম পাম্প লাগাবে? সোডিয়াম পটাশিয়ামের পাম্প লাগিয়ে দেয়। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। তাহলে কি হবে না, সোডিয়াম এবং পাম্পের সঙ্গে জলের আবার খুব ভালো সম্পর্ক। কিরকম সম্পর্ক? হাজবেন্ড ও ওয়াইফের মতো সম্পর্ক। জলের ওয়াইফ হচ্ছে এই সমস্ত সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ, ঠিক আছে, তারপরে যত সমস্ত আয়ন আছে, এরা হচ্ছে জলের ওয়াইফ। এ কি করে, অ্যালডোস্টেরন অ্যাকচুয়ালি জলকে ব্ল্যাকমেল করে। কিরকম ভাবে ব্ল্যাকমেল করে না, চলো আমি পাম্প লাগিয়ে দিয়েছি তো সোডিয়াম পটাশিয়াম, তাহলে এ সোডিয়াম পটাশিয়ামকে যদি আমি নিয়ে চলে আসতে পারি তাহলে জল আসতে বাধ্যই, তাই না? হাজবেন্ড কি করবে, ওয়াইফকে বাঁচানোর জন্য কিন্তু ছুটে চলে যাবে, তাই তো? তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মধ্যে দিয়ে আমার সোডিয়াম এবং পটাশিয়াম গুলো অ্যাবজর্ব হয়ে গেল, উল্টো দিকে এডিএইচ যে বললাম, এডিএইচ কি করে, ও একটা ভালো কাজ করে। কি ভালো কাজ করে? ও ডাইরেক্টলি কিন্তু জল অ্যাবজর্পশনে সাহায্য করে না, ও একটি প্রোটিনকে বাড়িয়ে দেয়, যে যাও তুমি ওখানে গিয়ে কাজ করো। কিরকম প্রোটিন? অ্যাকোয়াপোরিন। অ্যাকোয়াপোরিন 2 কে ডিসিটির মধ্যে লাগিয়ে দেয়। তাহলে জলও বেরিয়ে চলে গেল, এদিকে সোডিয়াম পটাশিয়ামও বেরিয়ে চলে গেল। তাহলে আমার শরীরে যে ঘাটতিটা হয়েছিল জলের, সেই ঘাটতিটা কিন্তু আমার এখান থেকে মিটে নিল, তাই তো? তাহলে অ্যালডোস্টেরন আমাকে কি করছে, যখন আমি একদম মরুভূমিতে হারিয়ে গেছি, আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছি, সেই সময়ে কিন্তু অ্যালডোস্টেরন আমাকে বাঁচালো। তাই এটা হচ্ছে লাইফ সেভিং হরমোন। ক্লিয়ার? বেশ, নেক্সট। এরপর
লাইফ প্রোটেক্টিং হরমোন। লাইফ প্রোটেক্টিং হরমোনে আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোন খুব কাজ করে। তার মধ্যে কি বললাম, কর্টিকল। তোমরা বলো না, কি স্ট্রেস লাগছে আজকে, মাথাটা কি ব্যথা করছে, উফ মরে গেলাম মনে হচ্ছে, তাই তো? ভীষণ স্ট্রেস, লাইফে ভীষণ স্ট্রেস। এ কিন্তু আমাদের এই ট্রমা এবং স্ট্রেস থেকে প্রোটেক্ট করে কর্টিসল। কিরকম ট্রমা স্ট্রেস? কিরকম ট্রমা স্ট্রেস? মাথার ব্যথা নাকি মানসিক চাপ, কোনটা বাঁচায়? ওই চাপ আলাদা জিনিস, ওই স্ট্রেস আলাদা, এই স্ট্রেস আলাদা। আমরা একটু এই স্ট্রেসটা দেখবো কিরকম স্ট্রেস হয়। ধরো তোমার আজকে হঠাৎ করে মনে হয়েছে, তোমাকে কেউ বললো যে তোমাকে দেখতে একদমই ভাল লাগছে না, তুমি কাল থেকে জিমে ভর্তি হও, তুমি কাল থেকে জিমে যাও, জিমে গেলে তোমাকে দেখতে স্মার্ট লাগবে। তাহলে তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তুমি হঠাৎ করে জিম করলে, তোমার মাসেলকে প্রচুর কাজ করালে, তোমার বডির মধ্যে একটা তো স্ট্রেস আসবেই, তাই না? তুমি হঠাৎ করে যদি ব্যায়াম শুরু করে দাও, তাহলে মাসেল গুলো ভাবছিল কি, বাহ বেশ তো আছি, আমাকে কিছুই কাজ করায় না, আমি সারাদিন শুধু বসে থাকি, কোনো প্রবলেম নেই আমার, দিন রাত খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কোনো প্রবলেম নেই। হঠাৎ করে তুমি বললে যে না, আমি আজকে ডিসাইড করে নিয়েছি আমি আজকে জিম যাব, তার মানে বডির নর্মাল অবস্থা থেকে সে স্ট্রেস কন্ডিশনে চলে গেল। তখন আমাদের কি হয় না, এই গ্লুকোকর্টিকয়েড যে রয়েছে, এই গ্লুকোকর্টিকয়েড অ্যাকচুয়ালি আমাদের গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে। কিভাবে কাজ করবে না, লিভার থেকে গ্লাইকোজেনকে ব্রেকডাউন করবে, গ্লুকোজকে ব্লাডে নিয়ে আসবে, আমাদেরকে এটিপি প্রোভাইড করবে, এইভাবে বাঁচায়। আর কি করতে পারে না, এই গ্লুকোকর্টিকয়েড মধ্যে সব থেকে যেটা মেন গ্লুকোকর্টিকয়েড সেটা হচ্ছে কর্টিজল, এছাড়াও থাকে কর্টিকোস্টেরন এবং কর্টিজনও থাকে, ঠিক আছে? আর কি রয়েছে, কিছু পরিমাণে এই গ্লুকোকর্টিকয়েড সোডিয়াম রিটেনশনে সাহায্য করে, এটাকে আবার লিটল মিনারেলকর্টিকয়েডও বলা হয়। এই কর্টিসলের আরেকটা অ্যাকশন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। তোমরা বাড়িতে আর্থারাইটিসের পেশেন্ট দেখবে, সেখানে দেখবে ওদেরকে একটা জেল লাগাতে দেওয়া হয়, তাই না? অনেকের বাড়িতে আর্থারাইটিসের পেশেন্ট নিশ্চয়ই কোথাও কোথাও তোমরা দেখেছো। সেখানে দেখবে যে আর্থারাইটিসের যে পেশেন্ট থাকে, তার সেই জায়গাটাতে যেখানে পেন হয়, আর্থারাইটিস হয়, সেই জায়গাটাতে সোয়েলিং হয়, তাই তো? এবং ডাক্তার প্রেসক্রাইব করে কি, যে তুমি স্টেরয়েড জাতীয় কিছু ড্রাগ নাও, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। বা বলা হয় যে তুমি কিছু এমন জেল নাও, যে জেলটা নিলে ওই জায়গাটা তোমার ফোলাটা বন্ধ হয়ে যাবে, ব্যথাটা বন্ধ হবে। এটা অ্যাকচুয়ালি কি? ওটা অ্যাকচুয়ালি কোনো স্টেরয়েড নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্টিসল। কি করে না, কর্টিসলের একটা ফাংশন হচ্ছে যে সোয়েলিংটাকে প্রিভেন্ট করতে হলে নিশ্চয়ই আমাকে এমন ফাংশন করতে হবে যে মেকানিজম দ্বারা সোয়েলিং হচ্ছে তাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে সোয়েলিং এর জন্য রেসপন্সিবল কে? আমাদের ডাব্লিউবিসি, লিউকোসাইটস, তাই তো? লিউকোসাইটস গুলো তো সোয়েলিং এর জন্য রেসপন্সিবল কোনো জায়গাতে। তাহলে ওকে যদি আমি আটকে দিই, তাহলে সোয়েলিং আটকে যাবে। তাহলে এবার কি করবে না, এই কর্টিসল অ্যাকচুয়ালি সাপ্রেশন অফ লিউকোসাইটস এই ফাংশনটা করে, অ্যাকচুয়ালি ফাংশন করে ইমিউনো সিস্টেমকে সাপ্রেস করে, তার ফলে আমাদের সোয়েলিংটা প্রিভেন্ট হয়। এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। তার ফলে এটা আমাদের কি করলো, আমাদেরকে বাঁচালো। মানে বডি যখন স্ট্রেসে চলে গেল, তখন আমাদেরকে গ্লুকোজ দিল, মানে প্রচুর কাজ করে নিয়েছি, লিভার থেকে গ্লাইকোজেন ব্রেকডাউন করছে, গ্লুকোনিজেনেসিস করাচ্ছে, তার ফলে এটিপি আসছে। আবার কি করছে, কোনো জায়গাতে যদি ইনফ্লামেশন হচ্ছে, সেই ইনফ্লামেশনের হাত থেকেও কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে। এইভাবে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। তার জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আবার বলা হচ্ছে কি লাইফ প্রোটেক্টিং গ্ল্যান্ড, এবং কর্টিসল হরমোনটাকে বলা হয় কি লাইফ প্রোটেক্টিং হরমোন। নেক্সট স্লাইড। আচ্ছা, এরপর আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আবার দুটো, একটা হরমোন দেখেছিলাম না যেটা রেটিকুলারিস থেকে সিক্রেশন হয়, সেই রেটিকুলারিস থেকে কি সিক্রেশন হয়, অ্যাড্রিনাল সেক্স হরমোন, অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়, তাই তো? অ্যান্ড্রোজেন। তাহলে অ্যান্ড্রোজেনকে আমরা সবসময় জানি যে এটা মেল বডিতে পাওয়া যায়, ফিমেল বডিতে পাওয়া যায় না, এটা জানি তো? কারণ অ্যান্ড্রোজেনকে আমরা সবসময় জানি যে মেল বডিতে হচ্ছে মাস্কুলাইন ডেভেলপমেন্টের জন্য বা মাসেল ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড্রোজেন সাহায্য করে, কিন্তু কোনোভাবেই অ্যান্ড্রোজেন হচ্ছে কি ফিমেল বডিতে দেখা যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। ফিমেল বডি তো অ্যান্ড্রোজেন তৈরি হয়, অ্যাকচুয়ালি এটা কি হিসেবে তৈরি হয়, ডিএইচএ, ঠিক আছে, এই হিসেবে তৈরি হয়। তো এই অ্যান্ড্রোজেনটা মেল বডিতে যেমন মাস্কুলাইন ডেভেলপমেন্টে সাহায্য করে, ফিমেল বডিতে এই অ্যান্ড্রোজেনটা কনভার্ট হয়ে যায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনে।
ঠিক আছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনে কনভার্ট হয়ে যায়। এই জন্য আমাদের ফিমেল বডিতে আমরা অ্যান্ড্রোজেনের মাস্কুলাইন ডেভেলপমেন্ট দেখতে পাই না, তাই তো। এবার কি হয়, তাহলে তোমরা বলবে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন তৈরি হচ্ছে তাহলে নর্মাল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি দোষ করলো? না, তোমরা জানো যে মেনোপজ হয়ে যাওয়ার পর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। তখন এই অ্যাড্রিনাল সেক্স হরমোন থেকে যে অ্যান্ড্রোজেনটা রিলিজ হচ্ছে, সেই অ্যান্ড্রোজেনটাই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনে কনভার্ট হয়ে গিয়ে নর্মাল ইস্ট্রোজেন লেভেলটাকে মেনটেন রাখার চেষ্টা করে। ঠিক আছে, ফিমেল বডির ক্ষেত্রে এটা হচ্ছে এই আমাদের সেক্স হরমোনের ফাংশন। ঠিক আছে, নেক্সট স্লাইড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের থার্ড অপিনিয়নে যাব, যেটা আমাদের এখনো বলা হয়নি। অ্যাড্রিনাল কর্টেক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেল, একটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা। আমরা জানলাম যে কর্টেক্স অঞ্চল যেটা রয়েছে সেটা কিভাবে ফাংশন করে, সেটা এইচএটিএইচ এর দ্বারা কন্ট্রোল হয়। কিন্তু যে মেডালা পোর্শন রয়েছে সেটা তো বলা হলো না, সেটা কার থেকে কন্ট্রোল হয়? সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল হয় আমাদের নার্ভের দ্বারা। কিভাবে কাজ করে দেখতে পাচ্ছ, একটা ছেলে খুব ভয় পেয়ে গেছে কোনো কারণে। ধরো তুমি রাস্তায় যাচ্ছ, তোমাকে একটা বুলডগ ছুটিয়েছে, তুমি কি করবে? চারিদিকে না থেকে সামনের দিকে ছুটবে তো, এবং সঙ্গে সঙ্গে তোমার কি হবে, হার্ট রেট বেড়ে যাবে, তোমার ভয়ের চোখগুলো বড় বড় হয়ে যাবে, ঘাম দেবে, আর কি হবে, পাইলো ইরেকশন হবে। পাইলো ইরেকশন মানে জানো তো, গায়ের লোম খাড়া হয়ে যাবে, তাই তো। আচ্ছা, এই ঘটনাগুলো হবে। তাহলে এই যে ঘটনাটা হঠাৎ করে হয়ে গেল, তুমি বুলডগ দেখলে আর তুমি দৌড় লাগালে, এই যে ঘটনাটা হলো সেটা কি এমনি এমনি হলো? এমনি এমনি তো হলো না। হঠাৎ করে হার্ট রেট বেড়ে গেল না, কি হবে, আমাদের এখানে অ্যাড্রিনাল মেডালা থেকে দুটো হরমোন রিলিজ হয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। এরা কিভাবে রিলিজ হয়? এরা রিলিজ হচ্ছে যে তোমরা জানো যে আমাদের দু ধরনের নার্ভ থাকে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সিম্প্যাথি দিবে, আর প্যারাসিম্প্যাথিক কি করে? প্যারাসিম্প্যাথিকে কোনো সিম্প্যাথি নেই, তাই তো। তাহলে সিম্প্যাথেটিকে সিম্প্যাথি আছে। ও কি করবে, যখন দেখলো বুলডগটা আসছে তোমার দিকে, তখন তোমরা জানো যে একটা নিউরোট্রান্সমিটারের সাহায্যে কমিউনিকেশন হয়, বা কোনো অর্গানে রেসপন্স পৌঁছানোর জন্য নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। তাহলে আমাদের স্পাইনাল কর্ড থেকে যে সিম্প্যাথেটিক নার্ভ আছে সে হার্টে গিয়ে যাচ্ছে, হার্টে গিয়ে তুমি ওকে বলছে যে তুমি এপিনেফ্রিন রিলিজ করো। এপিনেফ্রিন রিলিজ হওয়ার পরে বলছে যে হার্ট রেটটা বাড়িয়ে ফেলো, ঠিক আছে, কারণ বুলডগ পিছনে তাড়া করেছে। আর কি হয়, তুমি যখন কোনো ভয় পাও তখন দেখবে তোমার পেটের মধ্যে একটা গুড়গুড় গুড়গুড় ভাব হয় না, এবং মনে হয় পেটটা একদম খিচে গেছে। তখন অ্যাকচুয়ালি ফাংশন হয় কি, ওই আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের সমস্ত অ্যাবজর্পশন কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে কারণ, তুমি ভয় পেলে এতগুলো ঘটনা ঘটে। চোখের পিপল যেটা রয়েছে সেটা ডাইলেট করে যায়, তুমি চারপাশে আরো দেখতে থাকো যে কোন দিক থেকে আমার শত্রুটা আসছে, দেখি কোন দিক দিয়ে শত্রু আসছে, তার জন্য পিপলটাকে ডাইলেট করতে হয়, তাই তো। তাহলে একটা ফাংশন করলো কে, সিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেটটা বাড়ালো, প্লাস আমাদের যে ইন্টেস্টাইন আছে তার অ্যাবজর্পশন বন্ধ করলো। আরেকটা কাজ করে, আরেকটা নার্ভ এসে কি করে, স্পাইনাল কর্ড থেকে অ্যাড্রিনাল মেডালাতে আসে। মেডালাতে আসার পর কি হবে না, মেডালা আসার পর ওই মেডালাকে স্টিমুলেট করে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন রিলিজ করাবে। ঠিক আছে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন রিলিজ হওয়ার পর ও কিছুই করবে না, ও গিয়ে যে ফাংশনটা আমাদের সিম্প্যাথেটিক নার্ভ করেছে তার অ্যাকশনটাকেই স্টিমুলেট করবে, তার অ্যাকশনটাকেই বাড়াবে, আর অন্য কিছু কাজ কিন্তু করবে না। ঠিক, এবার তুমি দেখলে তুমি একটা আশ্রয় পেয়েছো, বুলডগ চলে গেছে, তুমি একটি আশ্রয় পেয়ে গেছো, তোমার হার্ট রেট কিন্তু বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই কাজটা করে কে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাসিটাইলকোলিন সিক্রেশন করে। অ্যাসিটাইলকোলিন সিক্রেশন করার পরে তোমার হার্ট রেটটা কিন্তু আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, তাহলে হঠাৎ করে এই যে তোমার একটা ভয়ের সৃষ্টি হলো, তার ফলে তোমার হার্ট রেট বেড়ে গেল, এই ঘটনাটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। হয় তুমি ফাইট করবে, তোমার তো এত ক্ষমতা নেই বুলডগের সঙ্গে লড়াই করার, তাই না, তুমি কি করবে, দৌড়াবে, মানে ফ্লাইট করবে। তাহলে তুমি যখনই ফ্লাইট করবে তখনই আমাদের নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন রিলিজ হবে, তারা এই ফাংশন গুলো করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড রয়েছে, সরি এপিনেফ্রিন রয়েছে, সেই এপিনেফ্রিনটা হচ্ছে 80% আমাদের সিক্রেশন হয়, আর নরঅ্যাড্রিনালিন রয়েছে 20%। ঠিক আছে, কি কি ফাংশন করে মেইনলি,
হার্ট রেট বাড়ায়, ব্লাড প্রেসার ইনক্রিজ করে, আর কি করে, ব্লাড ভেসেলকে ডাইলেট করে। তোমাকে ছুটতে হলে তোমাকে তো অক্সিজেন লাগবে, এটিপি লাগবে, তাহলে ওটা যদি কনস্ট্রিক্ট করে যায় তুমি দৌড়াতেও পারবে না আর তোমার মাসেলও কাজ করবে না, তাই না? তাহলে ব্লাড ভেসেলকে ডাইলেট করবে, ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াবে, আর কি হবে, মেটাবলিক রেট বাড়বে, তাই না? আর তার সঙ্গে সঙ্গে পিপলের ডায়ালেশন বাড়বে, যাতে তুমি দেখতে পাও কোন দিক দিয়ে বুলডগটা আসছে। আচ্ছা, বেশ, নেক্সট। থ্যাংক ইউ।